নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবস্মিতা। শুরু করছি আজ বাংলায়। দেবস্মিতার সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে চলতো তথ্য আদান প্রদান। প্রথমে ফেক অ্যাকাউন্টের মাধ্যমে আলাপ, তারপর ভরসা অর্জন করে অপারেশনের জাল বিস্তার করা হতো। ধৃত হামিম অর্পিতাকে জেরায় মিলেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। এসটিএফ সূত্রে দাবি, তাদের জেরায় আরও জানা গেছে যে শুধু মুখ্যমন্ত্রী নয়, কেন্দ্রের মন্ত্রী ও দিল্লির নেতার নামও ছিল জঙ্গি হামিমের টার্গেটের তালিকায়। অন্যদিকে তদন্তকারীদের নজরে টুলু মণ্ডলের আরও সম্পত্তি। এই স্টোন কিং টুলু কি রোড কিংও? প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে গ্রাম সড়ক যোজনাতেও দুর্নীতির সিন্ডিকেট তৈরি করেছিল সে। আর তোলাবাজি নিয়ে সতর্ক করার পাশাপাশি অবস্থানে অনড় থেকে বিজেপির তৃণমূলীকরণ হবে না বলে আজ ফের কড়া বার্তা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। এই আলোচনায় যেটা আপনাদের সামনে রাখবো, জানিয়ে স্টুডিওয়ে উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আসবো। কিন্তু শুরুতেই আপনাদের দেখাতে চাইবো যে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য যেটা তদন্তকারীদের হাতে উঠে এসেছে এই হামিমকে জেরা করার পর, যে শুধু এ রাজ্যের মুখ্যমন্ত্রী নয়, ধৃত জঙ্গি হামিমের নজর একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং দিল্লির নেতাদের প্রতিও কি ছিল? কোনো কেন্দ্রীয় মন্ত্রীর ওপর কি হামলার ছক কষছিল শাহজাদ ভাট্টি গ্যাং? এসটিএফ সূত্রে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর, ভয় ধরানোর মতন তথ্য। দেখুন। বর্ধমান শহরের ঝাঁ চকচকে আবাসনে বাসিন্দাদের ভিড়ে মিশেছিল সে। প্রতিদিন সকালে জিম, ধূপ দুরস্ত পোশাক পরে আসা যাওয়া। দেখে কে বুঝবে পাশে দাঁড়িয়ে থাকা এই ছেলে আসলে জঙ্গি, যার কাছে কিনা খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফলো করার অর্ডার ছিল, যার কাছ থেকে কিনা উদ্ধার হয়েছে মুখ্যমন্ত্রীর লোকেশনের তথ্য। কিন্তু ধৃত জঙ্গি হামিমের নজর কি শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিকেই ছিল, নাকি বর্ধমানে ঘাঁটি গেড়ে থাকা এই জঙ্গির হাতে দিল্লির অ্যাসাইনমেন্টও ছিল? এসটিএফ সূত্রে খবর, জঙ্গি হামিম মণ্ডল ও তার বান্ধবী অর্পিতার কাছ থেকে যে তথ্য জানা গেছে তা চমকে দেওয়ার মতো। তাদের জেরায় জানা গেছে কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতার নামও ছিল জঙ্গি হামিমের টার্গেটের তালিকায়। এই রাজনৈতিক হেভিওয়েটদের উপরে প্রাণঘাতী হামলার ছক কষছিল শাহজাদ ভাট্টি গ্যাং। একটা শাখা, মূল শাখার মতন আরও হয়তো ডাজেন্স অফ মূল শাখা আছে, একটা নয়। কখনো এরা একলা কাজ করে, আর এদের আবার অনেকগুলো প্রশাখা আছে, এরা নানাভাবে ছড়িয়ে থাকে। কাজে এখন তুমি এই যে মেন শাখার কিছু প্রশাখার যারা মেম্বার্স, তাদেরকে আস্তে আস্তে এদেরকে ইন্টারোগেট করে এদেরকে ধরছো। যেই মুহূর্তে এই জিনিসটা করছো, তখনই এরা অন্য গ্রুপগুলো ফ্রোজেন হয়ে যায়, আর এদেরকে ডেফিনিট টাস্ক দেওয়া থাকে। শনিবারই রাজ্য পুলিশের এসটিএফের তরফে জানানো হয়েছে, ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে জেরা করে জানা গেছে সম্প্রতি যন্তর মন্তরে প্রশ্ন ফাঁসকাণ্ডের আন্দোলন চলাকালীন সেখানেই পুলিশের পোশাকে আত্মঘাতী বিস্ফোরণের ছক কষেছিল জঙ্গিরা। হামিম মণ্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দে ওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। তাহলে কি তখনই কোনো কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলার ছক কষা হয়েছিল? এমনকি তারা অস্ত্রের ব্যবস্থাও করে ফেলেছিল। এসটিএফ সূত্রে দাবি, অর্পিতা সরকারকে জঙ্গি হামিম মণ্ডল জানিয়েছিল অস্ত্রের যোগান দেওয়া হবে বলে ভাট্টি গ্যাংয়ের থেকে সেই গ্রিন সিগন্যাল পাওয়া গেছে। তদন্তকারীদের প্রশ্ন, তাহলে কি ভারতে বড়সড় নাশকতার ছক কষছিল পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপ? হামিম মণ্ডলের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে পরিষ্কারভাবে এখানে কিন্তু বলা হয়েছে যে 7 নম্বর আলম মিস্ত্রি লেন, হাওড়া 711101। এই যে ঠিকানা, সেই ঠিকানাতে হামিম মণ্ডলের যে নাম্বার, সেই নাম্বার থেকেই সেখানে প্রিন্টিং, স্ক্যানার, বারকোড এইগুলোর তথ্য তার নাম্বারেই দেওয়া রয়েছে। এবং তার সাথে সাথে যেটা পুলিশ সূত্রে খবর, যে এই হামিম সে ডিকোডার সেই একটি অ্যাপের মাধ্যমে অর্পিতার সাথে কথা বলার জন্য অর্পিতাকে জানিয়েছিল, এবং জানিয়েছিল যে ভাট্টি গ্যাং অস্ত্র পাঠানোর জন্য সম্মতি জানিয়েছে। শেষ অবধি অবশ্য সময় মতো হামিম মণ্ডলকে ট্র্যাক করে ফেলেছে এসটিএফ। জিম থেকে জালে পড়েছে জঙ্গি। জঙ্গিরা এত সাহস পেল কোথা থেকে? সাহস পেয়েছে কারণ কি আগের সরকার, মমতা ব্যানার্জির সরকার ভোট ব্যাংকের পলিটিক্স করেছেন। আজকে আমাদের যারা নিপীড়িত হিন্দু ধর্ম, বৌদ্ধ, পার্সি, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়নি, কিন্তু টেররিস্ট গ্রুপ যারা জঙ্গি, ইলিগাল ইনফিল্ট্রেটার্স, তাদেরকে পেপারস বানিয়ে দেওয়া হয়েছে। জঙ্গি যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কি করে দেশে? আর যদি দেশের ভেতরের কিছু লোকের এরা যদি প্রভাবিত করে থাকে, তাহলে এদের নেটওয়ার্কটা কিভাবে চলছে? এটা তো কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরকে দেখতে হবে, কেন্দ্রের বিভিন্ন এজেন্সিগুলোকে দেখতে হবে। এটা তো শুধু কোনো না কোনো বিচ্ছিন্ন রাজ্য পুলিশের ইস্যু হতে পারে না।
এরা একাধিক স্টেটে এদের কমিউনিকেশন রয়েছে, মুভমেন্ট রয়েছে বলে জানা যাচ্ছে। তো তাহলে তারা কিভাবে করছে, কেন করছে? হামিম মণ্ডলের জঙ্গি নেটওয়ার্ক কতদূর ছড়িয়েছে আর কারা কারা রয়েছে তাতে, কি প্ল্যান ছিল তাদের, এসবই জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। আবির দত্ত, সনদ ঝা, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। অর্থাৎ এসটিএফ সূত্রে এখনো পর্যন্ত যা তথ্য উঠে আসছে যে শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী নয়, কেন্দ্রের একাধিক নেতা মন্ত্রীর নামও ছিল এদের টার্গেটের লিস্টে। অন্যদিকে যন্তর মন্তরের আন্দোলনের সময় পুলিশের উর্দি পরে হামলা চালানোর একটা ছক কষা হয়েছিল, যেখানে হামিম মণ্ডলকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল। আমি এখান থেকে কর্নেল দাসের কাছে আসতে চাইবো যে কর্নেল দাস, একদিকে তো এই রাজনৈতিক ব্যক্তিত্বদের টার্গেট করা হয়েছে, কেন এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানতে চাইবো। অন্যদিকে এমন একটা সময়কে বেছে নেওয়া হলো এই হামলার জন্য যখন ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দিল্লি একেবারে উত্তাল, কেন? দেখুন, টেররিস্টদের অ্যাকশনই হচ্ছে কিল ওয়ান স্কেয়ার মিলিয়ন্স, মানে এমন একজন মানুষকে মারো যাতে লক্ষ লক্ষ লোক প্রভাবিত হবে, দুঃখিত হবে, এবং তার প্রতিক্রিয়া কী হয়, যেটা আপনারা ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে শিখ নিধন দেখেছেন। আমি আর তার থেকে বেশি বলতে চাই না। আমরা একটা কিন্তু ছায়াযুদ্ধের মধ্যে অনেক দিন ধরে যাচ্ছি। ছায়াযুদ্ধের ব্যাপারটাকে যদি আমরা নর্মাল ল অ্যান্ড অর্ডার বলে হ্যান্ডেল করি, তাহলে কিন্তু আমরা ভুল করছি। এই ছায়াযুদ্ধকে রুখতে হলে আমাদের বর্তমান চ্যালেঞ্জিং অবস্থাটা বুঝতে হবে। আমাদের দেশে যেই টেররিজমটা চলছে, দক্ষিণপন্থী উগ্রবাদী, সেই দক্ষিণপন্থীদের জনসংখ্যা আমাদের প্রায় 22 to 23%, 25 থেকে 30 কোটি মানুষ আমাদের দেশে আছে, এবং তাদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠদের মধ্যে একটা বিভেদ বিদ্বেষ করার জন্য টেররিস্টদের আপ্রাণ চেষ্টা। কারণ টেররিস্টরা যেদিন বুঝতে পারবে এই সম্প্রদায়ের বিরুদ্ধে সংখ্যাগুরুরা বিষোদ্গার করছে, এই করছে, তত ওদের সুবিধা হবে। তাহলে এই চ্যালেঞ্জিং সিচুয়েশনটাকে আমরা কি করে হ্যান্ডেল করতে পারি? আমি একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, 9/11 যে আমেরিকায় যে টেররিস্ট অ্যাটাক হয়েছিল, পৃথিবীর এত বড় ধ্বংসাত্মক এবং অত বড় মানে প্রতিরক্ষিত এলাকায় কখনো হয়নি। টুইন টাওয়ার ধ্বংস করে 3000 ইনোসেন্ট লোক মারা গেল। আমেরিকা কি করলো? সমস্ত জিনিসকে পর্যালোচনা করে এনসিটিসি বলে একটা কনসেপ্ট, ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার, সারা দেশকে সেই এনসিটিসি গ্রিডে আনবে। কংগ্রেস সরকার চিদম্বরমের নেতৃত্বে এইটাকে রেকমেন্ড করলেন, এবং তারপরে 2012 সালে এইটাকে ইমপ্লিমেন্ট করতে চাইলেন। তখন আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, তিনি এইটাকে করতে দিলেন না। ওনার সাথে আরও 6টি স্টেট হলো, এবং গুজরাটও ছিল, বেঙ্গল, তামিলনাড়ু, গুজরাট, আরও 3টা রাজ্য আছে, মধ্যপ্রদেশ, বিহার। তো তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, সেটা করতে দিলেন। এবং তারপরে আবার চেষ্টা করলো, যখন ইন্ডিয়া গভর্নমেন্ট আসলো, তারা রিয়েলাইজ করলো এটাকে করা উচিত, তখনও করতে পারলো না। এখন এইটা যদি করা হয়, কারণ এসটিএফ দিয়ে যে কাজটা চালাচ্ছে, এটা কিন্তু একটা অ্যাডহক অ্যারেঞ্জমেন্ট, এইটার জন্য পেশাদারিত্ব দরকার, অনেক সুদূর প্রসারী দরকার, বাজেট দরকার, এবং অত্যন্ত উচ্চমানের প্রযুক্তি দরকার, যেটা কেন্দ্রের বাহিনী করতে পারে। রাজ্যগুলি কেন আপত্তি করছে? আমাদের প্রত্যেকটা রাজ্যে আর্মির হেডকোয়ার্টার রয়েছে। আজকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বিএসএফ বর্ডার পাহারা দেয়। এখন প্রত্যেকটা রাজ্যে যদি বলে আমাদের পুলিশ বর্ডার পাহারা দেবে, তাহলে কি সেটা যুক্তিযুক্ত? কিন্তু বিএসএফ এর মতো একটা বাহিনী আছে বলে বর্ডার এখনও কিছুটা মানে সুরক্ষিত। তো আমাদের এই ছায়াযুদ্ধকে রুখতে হলে এনসিটিসি কনসেপ্ট আনতে হবে, এবং সেখানে ডেডিকেটেড অফিসার থাকবে, তাদের কাছে অত্যাধুনিক প্রযুক্তি থাকবে, যেই প্রযুক্তি এই দুষ্কৃতিকারীরা, মিলিটেন্টরা ব্যবহার করছে, তাদের থেকেও বেটার হবে। আমাদের 2 স্টেপ আগে থাকতে হবে। এখন এই যেখানে যে ছাত্র আন্দোলন, যেটা যন্তর মন্তর, এইটা হচ্ছে টেররিস্টদের একটা মোডাস অপারেন্ডি, যে এমন একটা কাজ করবে যেটা তো ওইখানকার গন্ডগোলটাকে ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে উঠবে, সেখানে অনেক লোক মরবে, সরকার একটা মানে স্থিতিশীলতার উপর প্রশ্ন দাঁড়াবে।
তো এই জিনিসটা আমাদের দেখতে হলে পেশাদারিত্বের সাথে এনসিটিসির মাধ্যমে এটাকে হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, মোডাস অপারেন্ডির কথা বা কর্নেল দাস বলছিলেন, এই মোডাস অপারেন্ডির আরেকটা পার্ট হচ্ছে যে তারা তথ্য আদান প্রদানের জন্য ক্রিপ্টো কমিউনিকেশন নেটওয়ার্ক ব্যবহার করত এবং এলিমেন্ট এক্স অ্যাপ ব্যবহার করতো। আমি যে বিষয়টা নিয়ে সলিল ভট্টাচার্য প্রাক্তন পুলিশ কর্তার কাছে আসতে চাইবো সেটা হচ্ছে এই এলিমেন্ট এক্স হচ্ছে একগুচ্ছ অ্যাপের মধ্যে অন্যতম অ্যাপ, সলিলদা, যেটা 3 বছর আগে 2023 সালে ভারত সরকার দেশের নিরাপত্তার প্রশ্নে একেবারে ব্যান করে দিয়েছিল, নিষিদ্ধ করে দিয়েছিল। ফলে প্রশ্ন আসে যে একটা ব্যান্ড অ্যাপকে যোগাযোগের জন্য, তথ্য আদান প্রদানের জন্য এই জঙ্গিরা কিভাবে ব্যবহার করতো, এক। এবং দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে এই যে মডিউলটা যেটা রাজ্য বা দেশে নাশকতার পরিকল্পনা করছিল, এটা পুরোটা কন্ট্রোল হচ্ছিল পাকিস্তানে বসে। তার মানে আপনি যদি সীমান্তকে সুরক্ষিত করেও দেন, তাহলে এই বিষয়ে আপনি সুনিশ্চিত হতে পারছেন না যে তারপরেও জঙ্গি নাশকতার ঘটনা এই রাজ্যে বা এই দেশে ঘটবে না। ফলে এইটা আরেকটা আশঙ্কার জায়গা। না, সেটা ঠিকই বলেছো তুমি। দেখো, এনক্রিপ্টেড মেসেজিং এর মধ্যে যদি এখনো আগে যেটা 2023 সালে যেটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটা ছাড়াও কিন্তু এনক্রিপ্টেড মেসেজিং যেটা আছে, যেটা তোমার ধরো ইনস্টাগ্রাম, সিগন্যাল, এগুলোর মাধ্যমে এটা কিন্তু ক্র্যাক করা খুব মুশকিল, খুবই মুশকিল। এবং খালি তাই না, এইবার এটাকে কিন্তু কন্ট্রোল করছে কারা? কন্ট্রোল করছে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, যেটা সবচেয়ে পাকিস্তানের প্রিমিয়ার মিলিটারি ইন্টেলিজেন্স এজেন্সি। ওরা কন্ট্রোল করছে, ওরা কন্ট্রোল করে ওখান থেকে এই যে তারপরে দেখো সঙ্গে দেখো এই অর্পিতা সরকারকে, এই হামিম মন্ডল, এই শাহজাদ ভাট্টি, এ কিন্তু সমস্ত কিছু কন্ট্যাক্ট ভায়া আইএসআই, ভায়া শাহজাদ ভাট্টি এদের সঙ্গে যোগাযোগ করে এই গ্যাংটাকে ফর্ম করছে। তোমার মনে আছে, তোমার পহেলগাঁও কেসে ঠিক সেই মানে ইকুইভ্যালেন্ট টু দিস, মানে এই জ্যোতি মালহোত্রা বলে এই যে অর্পিতা সরকার যে হানি ট্র্যাপ যেটা করেছে, এই জ্যোতি মালহোত্রাকে নিয়েও কিন্তু ঠিক সেম কাজটা করানো হয়েছিল। এবং তাদের যারা একাধিকবার আমাদের রাজ্যে ঘুরে গেছে। এবং এর মধ্যে সবচাইতে যেটা কর্নেল সাহেব একটু যেটা মিস করলেন, ওভারগ্রাউন্ড ওয়ার্কার কিছু আছে, ওভারগ্রাউন্ড ওয়ার্কার আছে যারা সমস্ত ইনফরমেশন গুলোকে পাস অন করছে। একদম। 2 নম্বর হচ্ছে যন্তর মন্তরের যেটা এদের হচ্ছে, দেখো সেন্ট্রাল কিছু মানে টপ কিছু লোককে এরা টার্গেট করে, যন্তর মন্তরে যে আন্দোলনটা, ছাত্র আন্দোলনটা হয়েছিল নিট এক্সামিনেশন নিয়ে, সেখানে যদি একটা কিছু ঘটনা ঘটাতে পারত, সারা দেশ উড হ্যাভ বিন শেকেন। এইটা কিন্তু এটা কিন্তু প্রচণ্ড ভয়াবহ কাজ, আমি বলে দিলাম। এবং প্রথম দিন থেকে আমি বলে আসছি যে পিলখানাতে বিগত 20-22 বছর ধরে এরা কিন্তু ওখানে ছিল। সেখানকার ইনফরমেশনটা কি হলো, হঠাৎ সেখানে সেই দোকানটাও বন্ধ হয়ে গেল। সেখানে একটা বারকোডের দোকানে কাজ করতো বাবা আর ছেলে মিলে, এবং তাদের সম্পর্কে কোনো ইনপুট কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি তোমাদের মিডিয়ার লোকজন ওখানে যাচ্ছে। তাদের কি স্ট্যাটাস ছিল, তারা কখনো অ্যারেস্ট হয়েছিল কিনা, তাদের গতিবিধি কি ছিল, কবে তারা ওখান থেকে চলে গেল, এই কিন্তু ডিটেলসটা দরকার। আর একটা কথা, এই মামলাটা কিন্তু একটা যে মামলা হয়েছে সেটা কিন্তু ইউএপিএতে হয়েছে। ইউএপিএ কিন্তু জেনারেলি কিন্তু এনআইএ করে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম স্টেট পুলিশ অলসো ক্যান ইনভেস্টিগেট। কিন্তু এনআইএর যেটা আছে এক্সপার্টাইজ, যে এবিলিটি যেটা আছে, এখন এনআইএ এসটিএফ একসঙ্গে করতে পারবে কিনা সেটা আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার এটা সিদ্ধান্ত নেবে অ্যাজ পার দ্য গ্রাভিটি অফ দ্য কেস। সুতরাং আমার মনে হয় এখন হাই টাইম যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন কেবল হামিম মণ্ডল এবং তোমার এই অর্পিতা সরকার এবং তাদের কি মেসেজিং হচ্ছে সেটাকে ব্রেক করা, সেটাকে দেখা, এবং সেটা অনুযায়ী অ্যাজ পার ইনফরমেশন আমাদের অ্যাক্ট করতে হবে।
এবং তবেই কিন্তু ইনভেস্টিগেশনের একটা মানে সলিলদা কোথাও সুরাহা কি হবে। স্ট্রং ইন্টেলিজেন্সের কথা বলছেন। দেখুন, এই হামিম অর্পিতাদের পাকযোগ আরো জোরালো হয়েছে। রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে যেটা দাবি যে ধৃত জঙ্গি হামিম মণ্ডলের মোবাইল ফোন থেকে বারবার পাকিস্তানের একাধিক নম্বরে যোগাযোগ করা হয়েছে। প্রমাণ মিলেছে হামিমের মোবাইল ফোনের কল হিস্ট্রিতে সন্দেহ এড়াতে ক্যালিফোর্নিয়া, মেক্সিকো সহ একাধিক দেশের রেজিস্টার্ড নম্বর থেকেও যোগাযোগ করা হতো। দেখুন, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে সরাসরি যোগ। পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার শেহজাদ ভট্টি গ্রুপের সক্রিয় সদস্য পাকিস্তানে বসে থাকা হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত কথাবার্তা। বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম মণ্ডলের পাকিস্তান যোগ নিয়ে সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। সে শুধু একা নয়, তার বান্ধবী অর্পিতা সরকারও যে পাকিস্তানের ভাট্টি গ্যাংয়ের সদস্য তা নিয়েও নিশ্চিত তদন্তকারীরা। ধৃত হামিম মণ্ডলকে জিজ্ঞাসাবাদ শুধু নয়, তার সাথে সাথে তার কাছ থেকে পাওয়া ডিজিটাল এভিডেন্সগুলো খতিয়ে দেখার পরে তদন্তকারীরা যেটা মনে করছেন যে পাকিস্তানের বেশ কিছু জঙ্গি বা বেশ কিছু হ্যান্ডলারের সাথে নিয়মিত যোগাযোগ ছিল এই হামিম মণ্ডলের। তাদের বেশ কিছু টার্গেট ছিল, সেখানে নাশকতার টার্গেটও রয়েছে বলে অনুমান তাদের। পাশাপাশি তারা মনে করছেন যে রাজ্য এবং কেন্দ্রের বেশ কিছু নেতা তাদেরকেও টার্গেট করা হচ্ছিল। এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক তথ্য প্রমাণে উঠে আসছে বলে এসটিএফ সূত্রে জানা যাচ্ছে। এদেরকে ডেফিনিট টাস্ক দেওয়া থাকে। এখানে খালি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপরই ওদের একটা অ্যাকশনের প্ল্যান ছিল যেটা পাওয়া গেছে তা নয়। শোনা গেছে যে কিছু সিনিয়র পুলিশ অফিসার্স, গভর্নমেন্ট অফিসিয়ালস তাদের সম্বন্ধে এরা খোঁজ খবর রাখছিল। পাবলিক ডোমেনে যেটুকুন আছে সেটুকুন তো মানে ইটস আ টিপ অফ দ্য আইসবার্গ। বাকি আরও অনেক ইনফরমেশন যেটা আমরা সার্টনলি উই আর নট প্রিভি টু দ্যাট কাইন্ড অফ ইনফরমেশন। আমাদের কাছে সেসব ইনফরমেশন আসা উচিত নয়। এসটিএফ সূত্রে দাবি, ধৃত জঙ্গি হামিম মণ্ডলের থেকে যে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে তাতে 2টি নাম্বার রয়েছে। দেখা যাচ্ছে হামিমের ফোন থেকে পাকিস্তানের কান্ট্রি কোড অর্থাৎ +92 দিয়ে শুরু হওয়া বেশ কয়েকটি ফোন নাম্বারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উঠে আসছে উজাইর, আবিদ, হামিদের মতো একাধিক নাম। তদন্তকারীদের দাবি, আবিদ ও হামিদের সঙ্গে সরাসরি যোগ রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর। তদন্তকারীরা বলছেন সন্দেহ এড়াতে ক্যালিফোর্নিয়া, মেক্সিকো সহ একাধিক দেশের রেজিস্টার্ড ফোন নাম্বার থেকেও যোগাযোগ করা হয়েছে হামিম মণ্ডলের সঙ্গে। আজকে যখন দুজনের মধ্যে আদান প্রদান হচ্ছে, দেখা যায় যে এগুলো কিন্তু তারা কোনো একটা মানে নিজস্ব একটা ভাষা তৈরি করে আদান প্রদান করে। তারা কোথা থেকে করছে সেইটাও কিন্তু একটা হাইড করার ব্যবস্থা আছে। সেখানে তারা ভিপিএন সার্ভিস ইউজ করে বা টর বা ডার্ক ওয়েবের এই সমস্ত টুলস ইউজ করে, যেখান থেকে আমি যদি একটা ভিপিএন সার্ভিস ব্যবহার করি, কালকে যে আইপিটা ধরা পড়বে ল এনফোর্সমেন্টের কাছে, দেখাবে সেটা হয়তো কোনো নর্থ কোরিয়া বা পাকিস্তান বা চায়না এরম জায়গা থেকে হচ্ছে, যেখানে আমি আদৌ কলকাতাতেই বসে আছি। ধৃত অর্পিতা সরকারের জেঠুর মুখে আবার শোনা গেছে অর্পিতার এক বন্ধুর প্রসঙ্গ, যে প্রায়শই বাংলাদেশের কথা বলতে বলে তাদের দাবি। কোনো লোক মদত করে না আমাদেরকে বাংলাদেশ থেকেই মদত করে। তো আমার একটা বন্ধু আছে এখানে, পূর্ণ মদত করে। তুমি যদি কোনোদিন চাও মদত তো ওর করতে পারি। এখন এইভাবে হয়তো ওই ছেলেটার সঙ্গে জড়িয়ে গেছে নাকি। ও কে বলেছিল এই কথাটা? ওই বোরখাবালি কলেজে তো পড়তো, মালদা থেকে আসতো উনি। বলছি ওই বোরখাবালির ঘটনাটা আপনি কবে জানলেন? এটা সেই দিন থানাতে গিয়ে। ওই মেয়েটা যুক্ত আছে এইরকম একটা উগ্রপন্থী সংগঠনের সাথে, যে আপনার মেয়ে জড়িয়ে যাবে এরকম পাকিস্তানের নাম উঠে আসছে। এগুলো কোনোদিন আজ করতে পেরেছিলেন কি? আর মেয়ে তো বিশ্বাসই করতে পারে না যে এগুলো তো যাবে। এসটিএফ এর দাবি, ধৃত জঙ্গি হামিম মণ্ডলই হানি ট্র্যাপের জন্য অর্পিতা সরকারকে ব্যবহার করেছিল, কিন্তু শেষ অবধি অর্পিতার ওপর নজরদারি করতে করতে গোয়েন্দারা পৌঁছন হামিম অবধি। সোমক লাহিড়ী, আবির দত্ত, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। আমি বিমল শঙ্কর নন্দর কাছে আসবো। তার মানে বিমলদা, এই অর্পিতা সরকারের জেঠুর বক্তব্য দর্শকেরা শুনছিলেন, যেখানে শুধুমাত্র পাকিস্তান যোগ নয়, এই গোটা ঘটনার সঙ্গে বাংলাদেশ কানেকশন আছে কিনা সেটাও এবার তদন্তের আওতার মধ্যে হয়তো চলে আসবে। তার কারণ বাংলাদেশ থেকে একজন সহযোগিতার কথা তিনি বলছিলেন। কিন্তু আমি বলছি যে বিষয়টা, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত যে রাজ্যটা বিমলদা এই ধরুন জঙ্গিদের ক্ষেত্রে সেফ প্যাসেজ বা নিরাপদ আশ্রয় হয়েছিল,
কোন জায়গায় গোটা পরিস্থিতিটা গিয়েছে যে সেখানে নাশকতা ঘটানোর পর্যন্ত পরিকল্পনা, সেই রাজ্যের প্রশাসনিক প্রধান ছিল তাদের হিট লিস্টের জায়গায়। মানে আমি বলছি কোন জায়গায় গোটা পরিস্থিতিটা নামতে নামতে গিয়েছে, আমরা কতটা আশঙ্কার মধ্যে এতদিন পর্যন্ত। মানে আমি বলছি তোষণ কথা আপনারা প্রায় বলে থাকেন, ভোট ব্যাংকের রাজনীতির কথা তৃণমূলের দিকে আঙুল তুলে বলে থাকেন, পরিস্থিতি কোন জায়গায় কতটা নিচে নেমেছে তার মানে? একটা কথা বলি, এখন আমাদের একটা সুবিধে আছে, সেটা হচ্ছে কেন্দ্রে এবং রাজ্যে যে দুটো সরকার আছে তারা এই ধরনের যারা ক্রিমিনাল, যারা রাষ্ট্রবিরোধী, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতি নিয়েছে। এটা একটা সুবিধের জায়গা আমাদের। ফলে পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই কন্ট্রোলে থাকছে এবং সরকার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে। আমাদের একটা অসুবিধের জায়গা আছে, অসুবিধা হচ্ছে আমাদের দেশে এবং পশ্চিমবঙ্গেও যারা বিরোধী, এখন পশ্চিমবঙ্গে কে কি বিরোধী বলতে পারবো না, কিন্তু পশ্চিমবঙ্গে এতদিন যে দলটা সরকার চালিয়েছে, তোমার মনে আছে 2014 সালের 2রা অক্টোবর যখন এই বর্ধমানেরই খাগড়াঘরে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছিল, মানুষ মারা গিয়েছিল, তিনি তৎকালীন মুখ্যমন্ত্রীর বক্তব্য কী ছিল? একদম দেশদ্রোহীর মতো তিনি বলেছিলেন যে এটা মানে ভারতের করেছে, এবং তার বক্তব্যটা গোটা পাকিস্তানের মিডিয়াতে ফলাও করে ছাপা হয়েছিল। আমাদের অসুবিধার জায়গা এইটা, আমাদের এত ইরেসপন্সিবল কিছু পলিটিক্যাল লিডার আছে, সে দিল্লিতেও আছে, এ রাজ্যেও আছে। ফলে এই ক্রিমিনালদের বিরুদ্ধে লড়া, এই দেশদ্রোহীদের বিরুদ্ধে লড়াটা মাঝে মাঝে খুব কঠিন হয়ে যায়। কিন্তু তারপরেও এখানকার রাজ্য সরকার বিজেপির নেতৃত্বে, দিল্লিতে এনডিএর নেতৃত্বাধীন সরকার কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এখনকার এই সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের যুগে এখন কিন্তু আর ওই সীমান্ত পেরোনোর খুব দরকার হয় না। এ কিন্তু সীমান্ত পেরোয়নি, এবং সেটা হচ্ছে আরেকটা উদ্বেগের জায়গা। মানে আপনি সীমান্তকে একেবারে সুরক্ষিত করে দিলেও এই জঙ্গি নাশকতার আশঙ্কাকে সম্পূর্ণ এলিমিনেট করতে পারছেন না। আমি অ্যাবসলিউটলি একমত যে এই ইন্টারনেটের যুগে এই টেরোরিস্টরা নিজেদের মধ্যে ডার্ক ওয়েবে যোগাযোগ রাখছে। এমনি ডার্ক ওয়েবগুলো খুব একটা সরকারি কন্ট্রোলে থাকে না, ডার্ক ওয়েবে যোগাযোগ রাখছে, এবং যোগাযোগ রাখার পরে তারা মানে এমন কিছু করার চেষ্টা করছে গোটা দেশকে নাড়িয়ে দিতে পারে। ধরা যাক এরা যদি কোনোভাবে সফল হতো, দিল্লিতে যে ছাত্র আন্দোলন চলছিল, পুরোটা ছাত্র আন্দোলন ছিল না, তার মধ্যে বাইরের বহু লোক ছিল যারা প্রধানমন্ত্রীকে গালি দিতে গিয়েছিল, সরকারকে ডিস্টেবিলাইজ করতে গিয়েছিল। আচ্ছা ধরা যাক ওখানে এরা হিট করতে পারত, কয়েকজন মারা যেতে পারত, গোটা দেশে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো। এদের লক্ষ্য ছিল একটাই, দিল্লিতে সরকারটাকে ফেলে দিতে হবে, রাজ্যের সরকারের ওপর আঘাত আনতে হবে, টার্গেট কিন্তু এইগুলো। ফলে এগুলোকে অবিলম্বে ধরার দরকার, এবং সরকার সেই পথে এগোচ্ছে, ইতিমধ্যেই ধরা পড়েছে। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে জায়গাটায় আমরা পৌঁছতে পারছি না, দিল্লিতেও পারছি না, কারণ আমাদের দিল্লির যে অপোজিশন, কেন্দ্রীয় অপোজিশন, বিশেষত কংগ্রেস বা আঞ্চলিক দলগুলো এতই রেসপন্সিবল, বিশেষত রাহুল গান্ধীর মতো কিছু নেতা, এরা কিন্তু কখনো সরকারের সঙ্গে এই ব্যাপারে সহযোগিতা করে না, বরং এরা চায় সরকার ডিস্টেবিলাইজ হয়ে যাক। ফলে এইরকম একটা ইরেসপন্সিবল নেতা থাকলে কিন্তু সরকারের কাজটা সমস্যার মধ্যে পড়ে, কিন্তু সরকার সে কাজ করবে। আমাদের এখানে দীর্ঘদিন ধরে যে সরকারটা ক্ষমতায় ছিল, তৃণমূল কংগ্রেসের সরকার, যেভাবে এখানে এই টেরোরিস্ট গ্রুপগুলো খোলা মদত পেয়েছে, সীমান্ত খোলাখুলি ছিল, এখানে যখনই কোনো ঘটনা ঘটেছে তৎকালীন মুখ্যমন্ত্রী 2014 মতো বলে দিয়েছেন যে ওটা বানিয়ে করেছে। এখানে তিনি বলেছেন বিশেষ সম্প্রদায় আমাকে ভোট দেয়, আমি যে গরু দুধ দেয় তার লাথি খাবো। এই ধরনের কথাগুলো, এই ধরনের তার অ্যাপ্রোচ, এগুলো কিন্তু প্রত্যেকটাই সরকারের পক্ষে মারাত্মক হয়েছে। ফলে নতুন সরকার অনেক নেগেটিভ জায়গা থেকে শুরু করলেও আস্তে আস্তে পজিটিভ জায়গায় পৌঁছচ্ছে। দ্বিতীয় যেটা, সরকার এখন কিন্তু পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে, পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে, তার মানে সরকার এবারে বুঝেছে যে মাঠে ময়দানে যে মানুষকে আটকানো তার চেয়েও আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই সাইবার যে অ্যাটাকগুলো হচ্ছে, বা সাইবার থ্রু দিয়ে যে যোগাযোগগুলো হচ্ছে, সেটাকে ভালো করে মনিটরিং করা। ফলে সরকার এখন সেই জায়গাটায় ভালো করে নজর দিয়েছে, ভালো করে পুলিশ প্রশাসন, বিশেষত সাইবার সেলকে ঢেলে সাজানো হচ্ছে, এবং সেটা যে কতটা ফলপ্রদ হয়েছে এই গ্রুপটা ধরা পড়ার ফলে কিন্তু এটা প্রমাণিত যে সরকার কিন্তু ঠিক পথেই এগোচ্ছে। কিন্তু আবার আমি বলছি,
আন্তর্জাতিক টেরোরিস্ট নেটওয়ার্ক যেভাবে কাজ করছে তাদের লক্ষ্য একটাই যে আমাদের দেশে সরকারকে ডিস্টেবিলাইজ করা। তারা বিজেপি সরকারকে চাইছে না, তারা জাতীয়তাবাদী বিজেপিকে চায় না, তারা চায় যে ওরকম একটা দুর্বল সরকার থাক, তাতে ওদের কাজ করতে সুবিধা। দীর্ঘদিন তো তাই করেছে। আমাদের এখন যেটা করতে হবে, এই তদন্ত ভালোভাবে করতে হবে। এনআইএ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা বহু জায়গায় পালন করেছে, প্রয়োজন এনআইএর হেল্প নিতে হবে। এসটিএফ এখানে যাতে ঠিকঠাক কাজ করে সেটা দেখতে হবে, এবং আমি নিশ্চিত সরকার এটা দেখছেন এবং এই সমস্যার মূলোৎপাটন দরকার। সেদিকে তো অবশ্যই নজর থাকবে। তবে এ রাজ্যকে যে সেফ প্যাসেজ হিসেবে জঙ্গিরা বারবার ব্যবহার করেছে সেই উদাহরণ নতুন নয়, আগেও আছে। তার কারণ হচ্ছে এখানে এসে জাল সার্টিফিকেট বানিয়ে নেওয়া, অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে নেওয়া ভীষণই সহজ। তার জন্যই এখানে জঙ্গিরা নিজেদেরকে একেবারে সেফ মনে করতো। মানবেন তো সুমনদা? দেখুন, আমি একটা কথা বলি যে আপনি একটা অত্যন্ত সিরিয়াস বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে এবং এই আলোচনাটা বেশ কয়েকদিন ধরে চলছে। মানে আমি যদি এই কোনো ধরনের কোনো জঙ্গি অ্যাক্টিভিটি সম্পর্কে আলোচনা করি বা জঙ্গিবাদের বিরুদ্ধে কিভাবে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার মিলে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যাপারগুলোতে যদি গুরুত্ব দিই, তাহলে কিন্তু প্রথমে যেটা আমাদের ভাবতে হবে যে রাজনৈতিক ফয়দা নেওয়ার যে চেষ্টা, এটা কিন্তু কোনোভাবে করলে হবে না। আমি বলছি বিজেপির প্রতিনিধি যেভাবে বললেন, এই পরিষ্কারভাবে দিনের আলোর মতো পরিষ্কার যে একাধিক ঘটনা, মানে অত্যন্ত আমাদের কঠিন প্রধানমন্ত্রী, 56 ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রীর আমলে অন্তত 6-7-8টা বড় ঘটনা ভারতবর্ষের বুকে অন্য রাজ্যে ঘটেছে, পশ্চিমবঙ্গে না। তা সেই ধরনের উদাহরণগুলো দেখালে খুব স্বাভাবিকভাবে আলোচনার যে জায়গাটা, সেই আলোচনার জায়গা থেকে আমরা কোনো সমাধানের জায়গায় পৌঁছতে পারবো না। মূল সমস্যার জায়গা হচ্ছে যে রাজনৈতিক ফায়দা নেওয়ার যে জায়গা। আমি বলছি যে দিল্লিতে কিছুদিন আগে, খুব বেশি দিন আগের নয়, লালকেল্লার কাছে যে বড় ভয়াবহ যে জঙ্গি হামলা হয়েছিল, সেই জঙ্গি হামলা সেই দিল্লিতে তখন কাদের সরকার ছিল? কেন্দ্র এবং রাজ্য দু জায়গাতে তো দিল্লিতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ জঙ্গি হামলা বা জঙ্গি কার্যকলাপ শুধুমাত্র কোনো নন বিজেপি রাজ্যে হবে, বিজেপি শাসিত রাজ্যে হবে না তা কিন্তু নয়। আমরা বরঞ্চ আমাদের যে রাষ্ট্র, সেই রাষ্ট্রশক্তির মূল অবহেলার জায়গা যেটা, সেটা হচ্ছে যে জঙ্গিদের সম্পর্কে তাদের যে কার্যকলাপ, বিরোধী যে কার্যকলাপগুলো, সেগুলো যতটা না শক্তিশালী তার থেকে অনেক বেশি হচ্ছে যে কিভাবে বিরোধী স্বরকে আটকানো যায়। অর্থাৎ কিন্তু সুমনদা আমি বলছি নিঃসন্দেহে জঙ্গি নাশকতা সেটা আমাদের রাজ্যে হোক বা আমাদের দেশের যে কোনো প্রান্তেই হোক না কেন, সেটা অত্যন্ত উদ্বেগের। তার থেকেও বেশি উদ্বেগের হচ্ছে সেই ধরনের ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা, যেটা খাগড়াগড়ের ক্ষেত্রে হয়েছিল। একটা জঙ্গি নাশকতার মতন ঘটনা, যেখানে একটা পরিকল্পনা হচ্ছিল বিরাট কিছু একটা নাশকতা ঘটানোর, সেই ঘটনাকে সিলিন্ডার ব্লাস্ট বলা মানে সেটাকে লঘু করে দেখানোর চেষ্টা, এইগুলো হচ্ছে আরো উদ্বেগজনক। দাদা, আমি একটা কথা বলি, একটু আগে মানে বিমলদা নিজেই বলেছেন যে এই রাজ্যে এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে, তাহলে কেন্দ্র রাজ্য দুই জায়গাতেই বিজেপি রয়েছে, ফলে যোগাযোগের যে ব্যবস্থাটা সেটা অনেক বেশি শক্তিশালী। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কমেন্ট। আমি ধরে নিচ্ছি যে গত 15 বছরে মানে একটা রাষ্ট্রশক্তিতে কেন্দ্র এবং রাজ্যের মধ্যেকার যে সম্পর্ক, সেই সম্পর্ক প্র্যাকটিক্যালি কেন্দ্রের যে সাহায্য, কেন্দ্রের থেকে যে নির্ভরতা রাজ্য সরকারগুলো পাওয়া উচিত, বহু জায়গাতে এই সহযোগিতা সেই সময়কার মমতা ব্যানার্জির সরকার সেই সময় সেগুলো পায়নি। ফলে এই জায়গাগুলো কিন্তু ভাবতে হবে। তারপরেও বলছি যে কথাগুলো বলছেন যে এই রাজ্যের সরকারও কিন্তু জঙ্গিদের বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্সের নীতি নিয়েছিল। আমি ধারাবাহিকভাবে বলতে পারি যে কলকাতায় আইএসআইএস ও জেএমবি মডিউলের বিরুদ্ধে 2019-এ এই পশ্চিমবঙ্গ রাজ্যের এসটিএফ এবং কেন্দ্রীয় সরকারের মিলে তারা সেই সময় গ্রেপ্তার করেছিল। 2021-এ কলকাতায় আল কায়দা এবং জেএমবি যোগসূত্রে যে জঙ্গি তৎপরতা, তার বিরুদ্ধেও সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছিল, জঙ্গি সেখানে গ্রেপ্তার করা হয়েছিল। ডায়মন্ড হারবার মুম্বাইয়ে যৌথ অভিযান হয়েছিল, সেখানেও গ্রেপ্তার করা হয়েছিল। আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা 2024-এ হয়েছিল। অর্থাৎ ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গ সরকার তদানীন্তনকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তারাও কিন্তু জঙ্গিদের ব্যাপারে জিরো টলারেন্সের নীতি তারা গ্রহণ করেছিলেন। ব্যাপারটা হচ্ছে যে শোষণ, এই যে বলা হয় যে মুসলিম তোষণের যে ব্যাপারটা, এই তোষণের ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। প্র্যাকটিক্যালি দিল্লিতে যখন ঘটনা ঘটে বা পুলওয়ামাতে যখন ঘটনা ঘটে বা ধরুন পহেলগাঁওতে যখন ঘটনা ঘটে, সেখানে তো তোষণের ব্যাপারটা নেই। অর্থাৎ এই যে তোষণের মাধ্যমে গোটা ঘটনাটাকে লঘু করার যে প্রচেষ্টা হওয়ার কথা বললেন, তো এবার আরেকটা কথা বলি যে প্রাক্তন সরকার কিন্তু দেশের সুরক্ষার জন্য, এই যে কাঁটাতার দিতে হয় সীমান্ত সুরক্ষার জন্য, তার জন্য জমি দেয়নি। রাজ্যে পালাবদলের পর কিন্তু শুভেন্দু অধিকারী জমি তুলে নিয়েছেন। আমি বলছি আপনাকে, আপনি শুভেন্দু অধিকারী, মাননীয় শুভেন্দু অধিকারী এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এতগুলো হওয়ার তালিকা বললেন, যখন না হওয়ার তালিকাটাও একটা শ্বেতপত্র প্রকাশ করুন না।
তিনি একটা শ্বেতপত্র প্রকাশ করুন যে 2011 থেকে 2026 এই সরকার আসার আগে পর্যন্ত যারা ছিল সেই আমলে কেন্দ্রীয় সরকারে মানে এই ধরনের এই যে ইয়ে করার মানে ভারত বাংলাদেশ সীমান্তে যে ব্যবস্থা নেওয়া সেই ব্যাপারে কত জমি সেই সময়কার পশ্চিমবঙ্গ সরকার দিয়েছিল, তাহলে এটা দিনের আলোর মধ্যে পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, সবটা দেওয়া সম্ভব হয়নি, ওই যে বললাম না যে কেন্দ্রীয় সরকার সেই সময়ও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বহু জমি দেওয়া হয়েছে এবং সেই জমিগুলোতে কাঁটাতার লাগানো যায়নি, ফলে একটা শ্বেতপত্র প্রকাশ করলে কিন্তু দিনের আলোর মধ্যে পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। দেখুন, এখানে আমরা যেটা বুঝতে পারছি একটা ক্রস বর্ডার র্যাডিকালাইজেশন হচ্ছে, যেটা আধুনিক জঙ্গি হামলার একটা টেকনিক, এবং একই সঙ্গে ডিজিটাল রিক্রুটমেন্ট হচ্ছে, এবং এটার জন্যে খুব ভীষণভাবে দরকার হচ্ছে কেন্দ্র রাজ্যে সমন্বয়। খুব সৌভাগ্যক্রমে যে আমাদের এই মুহূর্তে যে অবস্থায় আমরা বিচরণ করছি, তাকে আপনি যেভাবেই বলুন, ডাবল ইঞ্জিনের সরকার বলুন বা দু জায়গায় বিজেপি থাকার জন্যে এই সমন্বয়টা কিন্তু সম্ভব, যেটা প্রথম আমাদের আশার আলো জাগাচ্ছে। এবং যদি কোনো মানে আগে যে আমার বারবারই এই কথাটা মনে হচ্ছে, কারণ আগের সময়ে প্রত্যেকটা ক্ষেত্রে পলিটিক্যাল একটা ইন্টারফারেন্স আসতো বলে আমাদের কমন পিপলের পারসেপশন কতটা আসতো এভাবে তো নিক্তি মেপে আমরা বলতে পারবো না, তবে একটা পলিটিক্যাল ইন্টারফারেন্স আসতো। এখন এই এসটিএফকে সেই ফ্রি হ্যান্ড দেওয়াতে, অর্থাৎ তাদের একটা আগের সরকারের ছিল একটা ন্যাশনাল সিকিউরিটি একটা ন্যারেটিভ, ওই ন্যারেটিভে আমরা যাব না। ন্যাশনাল সিকিউরিটি আসলে বিজেপির ন্যারেটিভ, বিজেপি তার দ্বারা ফায়দার ওঠে, যেখানে জায়গায় ন্যাশনাল সিকিউরিটির মাধ্যমে তারা ভোটে জিতবার চেষ্টা করে। এই মুহূর্তে কোনো ভোট নেই, তাহলে ন্যাশনাল সিকিউরিটির যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা এখন যখন বোঝাতে যাচ্ছে, তার মানে এই ন্যাশনাল সিকিউরিটিটা খুব ইম্পর্টেন্ট, এটা ভীষণভাবে দুই বিজেপি সরকার থাকার জন্য বোঝা যাচ্ছে। দ্বিতীয় যে পয়েন্টটা বলবো, দেখুন আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, সারা ভারতের জন্য পশ্চিমবঙ্গ ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমাদের একটা পোরাস বর্ডার রয়েছে, যেখানে এটা সত্যি কথা কাঁটাতার দেওয়ার ক্ষেত্রে একটা সদিচ্ছার অভাব আগের সরকার কাঁটা জমি দেওয়ার ক্ষেত্রে ছিল। এটা যে যতই বলুক আমরা জানি সে অভাবটা, সদিচ্ছার অভাবটা ছিল, কিন্তু তাছাড়াও অনেক জায়গায় মানে নদী আছে যার মধ্যে কাঁটাতার বেড়া দেওয়া যাবে না। সুতরাং একটা পোরাস বর্ডার আছে, মালদা আছে, মুর্শিদাবাদ আছে, নদিয়া আছে, উত্তর 24 পরগনা আছে। এই মাধ্যমে যদি বাইরের এবং পাকিস্তানের সঙ্গে ইদানিং বাংলাদেশের একটা খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে, সুতরাং তারা যদি আইএসআই যদি তাদের মাধ্যমে চিকেন স্নেক, যেটার উপর চায়নারও লোভ, চায়নারও সেখানে একটা হানা দিতে চাইছে, যেখানে পাকিস্তানও মনে হচ্ছে একটা সবচেয়ে দুর্বলতম এলাকা, এবং এখন মুখ্যমন্ত্রী সেখানে অনেক 225 একর নাকি জমি দিয়েছেন, কিন্তু সমস্ত বর্ডার সিকিউরিটির জন্য। কিন্তু এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত সুরক্ষিত না করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সারা ভারত সুরক্ষিত নয়, এইটা ভীষণ গুরুত্বপূর্ণ। সুতরাং পশ্চিমবঙ্গের জঙ্গিহানা আর দিল্লির জঙ্গিহানা কিন্তু গুরুত্ব অন্য। পশ্চিমবঙ্গের জঙ্গিহানা মানেই এখানে কিন্তু পোরাস বর্ডার দিয়ে হুড় করে অনেক জঙ্গি ঢুকে যেতে পারে, যেটা দিল্লি বা উত্তরপ্রদেশের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। সুতরাং এটা হচ্ছে দ্বিতীয় যে ব্যাপার। আর তৃতীয় ব্যাপার অবশ্যই আমরা বলবো যে সমস্ত দেশে একটা অদ্ভুত পরিস্থিতিতে, আমাদের দেশে এই মুহূর্তে একটা স্টেবল কন্ডিশনে রয়েছে, পিওকেতে ঝামেলা চলছে, বালুচিস্তানে ঝামেলা চলছে, এই মুহূর্তে ভারত একটা খুব স্টেবল জায়গায় চলেছে। তার যাই হোক একটা ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, সারা পৃথিবী সেটা মেনে নিচ্ছে, এবং মেনে নিচ্ছে বলেই তাকে নানা রকম স্ট্র্যাটেজিক যে চ্যালেঞ্জ তার মধ্যেও পড়তে হচ্ছে। প্রতিদিন ইমিগ্রেশন ল চেঞ্জ হচ্ছে, প্রতিদিন আমেরিকা তাকে ট্রেড ট্যারিফের মধ্যে ফেলছে, এইরকম একটা পরিস্থিতিতে চলছে। এই পরিস্থিতিতে তো পাকিস্তানের সবচেয়ে বড় উপায় হচ্ছে, মানে তাদের উপায় হচ্ছে যে ট্রেড ট্যারিফ সমস্ত কিছু বন্ধ বানচাল করে যদি একটা জঙ্গি হামলা ভালো মতন ঘটাতে পারে, তাহলে সারা পৃথিবীতে এটা আনস্টেবল, এটা বিশৃঙ্খল একটা দেশ, এটা নিরাপদ নয়, এখানে ট্যুরিজম বন্ধ করে দাও, এই সমস্ত করে যাবে। সুতরাং এই দিক থেকে এই মুহূর্তে ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। আমরা সত্যি কথা বলতে কি ধন্যবাদ জানাবো এসটিএফের যারা কর্মী, যারা অফিসার, যারা এটা করলেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদের আমাদের জীবনটাকে বাঁচানোর চেষ্টা করলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একেবারে মানে আমি বলছি এই তৎপরতার মধ্যে গোটা বিষয়টা সামনে যদি না আসতো, এতগুলো বিষয় সামনে আসতো না, যেটা যার একটা অন্যতম অংশ হিসেবে এবারের প্রতিবেদনে আপনাদের সামনে রাখবো, সেটা হচ্ছে তরুণ প্রজন্ম। এই জঙ্গি নেটওয়ার্কের অংশ করার জন্য তরুণ প্রজন্মকে টানতে হাতিয়ার হিসাবে সোশ্যাল মিডিয়া।
কিভাবে ব্যবহার করা হয়েছিল? ধৃত জঙ্গি হামিম মণ্ডল এবং তার বান্ধবী অর্পিতা সরকারের সূত্রে এরকম একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে দাবি করা হচ্ছে এই যে অর্পিতা সরকার ইংরেজিতে অনার্স গ্র্যাজুয়েট, সেই ছাত্রী অর্পিতা সরকারকে মোটা টাকার টোপ দিয়ে ব্যবহার করা হয়েছিল হানি ট্র্যাপ উদ্দেশ্যে ব্যবহার করতে। দেখুন, কোনো ভিডিওতে তাকে দেখা যাচ্ছে ঝড়ের গতিতে রয়্যাল এনফিল্ড ছোটাতে, কোনো ভিডিওতে স্লো মোশনে হেঁটে যেতে, কোনো ছবিতে দেখা যাচ্ছে দামি ক্যামেরা হাতে। ধৃত জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকারের ইনস্টাগ্রাম প্রোফাইল জুড়ে রয়েছে এমনই সব ছবি আর ভিডিও যা দেখলে চোখ আটকে যেতে বাধ্য। কিন্তু একবার চোখ আটকালেই ছিল বিপদ, কারণ এসটিএফ সূত্রে দাবি ইনস্টাগ্রামে নিজের প্রোফাইল এবং আরও কয়েকটি ফেক প্রোফাইল ব্যবহার করে তরুণ তরুণীদের আকৃষ্ট করত অর্পিতা সরকার। তারপর তাদের মগজ ধোলাই করে নিয়োগ করত শাহজাদ ভাট্টির জঙ্গি নেটওয়ার্কে। চ্যানেলের সঙ্গে সমস্যা আছে, যেটা হলো টেলিগ্রাম চ্যানেল, এবং বেশ কিছু চ্যানেল যেখানে মোবাইল নাম্বার ছাড়াই চ্যাট করা যায়, সেটা আরেক বিপত্তি। কেননা মোবাইল নাম্বারটা যদি ট্র্যাক করা যায় তাহলে অ্যাটলিস্ট সেখান থেকে একটা কেওয়াইসি দিয়ে বার করা যায়। গোয়েন্দা সূত্রে দাবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাক হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখত অর্পিতা সরকার। তার উপর নজরদারি চালাতে গিয়ে বর্ধমানের হামিম মণ্ডলের খোঁজ মেলে। গ্রেপ্তার হওয়া অর্পিতার জেঠু জানিয়েছেন 29 তারিখ বুধবার বেলা 9:30টার সময় তাদের এই বাড়িতেই পুলিশ আসে। সেই সময় অর্পিতা কলেজ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তৃতীয় দিন আবার যাচ্ছে ও, তা করতে করতেই ওই বাঙ্গাল পুলিশের গাড়ি আর বর্ধমানের এসটিএফ ফোর্স ছিলেন ওরে থানার থেকে 1.5 কিলোমিটার পিছনে 31 তারিখে। অর্পিতার বাড়ি ঝাড়খণ্ডে। বছর 5 আগে মা মারা গেছেন, দিদির বিয়ে হয়ে গেছে। অর্পিতা নিজে ইংরেজি স্নাতকের ছাত্রী, কিন্তু সে এই জঙ্গি নেটওয়ার্কে জড়ালো কি করে? মেয়েটার বান্ধবী ছিল, ও বলছিল মালদা ডিস্ট্রিক্টের আছে। মেয়েটা বলেছিল যে কি জানো অর্পিতা, আমাদের উপরে অত্যাচার হয়, বোরখা পড়ে যায়। কি করে কি হলো ওটা আমি বলতে পারবো না। এই ছেলেটা আমার বোনকে ব্যবহার করেছে। ছেলেটা ময়া জালে হয়তো কথাতে বন্ধুত্বে ওকে ফাঁসিয়ে নিয়েছে। গোয়েন্দা সূত্রে দাবি এখনো অবধি তদন্তে অনুমান জঙ্গি নেটওয়ার্কের রিক্রুটমেন্টের দায়িত্ব ছিল ধৃত জঙ্গি হামিম ও তার বান্ধবী অর্পিতার। সেই জন্যই নজর কাড়ার মতো ছবি ও ভিডিও পোস্ট করতো সে। এই যে টুকরে টুকরে গ্যাং, এই যে উমর খালিদ, নিট পরীক্ষার সঙ্গে তার কি সম্পর্ক? এই জঙ্গি নেতার ইয়াছিন মল্লিক, সে কে? তার সঙ্গে নিট পরীক্ষার সম্পর্কটা কি? তার মুক্তির দাবি করছে। টুকরে টুকরে গ্যাং, এই ভারত বিরোধী রাষ্ট্রবিরোধী শক্তি, ভারতীয়ত্ব বোধ আরও জাগ্রত করতে হবে, এবং আমরা সকলে যারা ভারতীয়, ভারতের ক্ষতি কেউ করতে না পারে তার জন্য সচেষ্ট হতে হবে, তৈরি থাকতে হবে। এরা একাধিক স্টেটে এদের কমিউনিকেশন রয়েছে, মুভমেন্ট রয়েছে বলে জানা যাচ্ছে। কিভাবে করছে তারা সেটা তো দেখতে হবে, আর সেটা কারা দেখবে? সেটা তো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক, তো তাদের এটা জুরিসডিকশন, তারা এটা পুরোপুরি তারা দেখবে, রাজ্যগুলিকে অ্যালার্ট করবে। এ রাজ্য থেকেও কি কাউকে রিক্রুট করেছিল হামিম অর্পিতারা? তারা এখন কোথায় সেই খোঁজ চালাচ্ছেন গোয়েন্দারা। আমির দত্ত, সোমক লাহিড়ী, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। দেখুন, মহিলাদের, বিশেষ করে সুন্দরী মহিলাদের হানি ট্র্যাপ হিসাবে ব্যবহার করা, এটা জঙ্গিদের ক্ষেত্রে দীর্ঘদিনের একটা মডিউল। দশকের পর দশক ধরে, আমি বলছি বিভিন্ন মডিউলের সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বদল হয়েছে, কিন্তু এই একটা মডিউলের কোনো পরিবর্তন হয়নি, যেটা নিয়ে আমি কর্নেল পিআর দাসের কাছে আসবো, পৃথ্বীরঞ্জন দাসের কাছে আসবো। কর্নেল দাস, একটা বিষয় হচ্ছে, এটা তো বড়বার আপনি বলেছেন যে এটা মানে শয়ে বছর ধরে এটা ব্যবহার হয়ে আসছে, কিন্তু এই যে ধরুন অর্পিতা সরকার একজন স্মার্ট, তার বিভিন্ন রিলস দেখলেই বুঝতে পারবেন কেতা দুরস্ত বলতে যা বোঝায় সেরকম, এইরকম একজন মহিলা তরুণী 22 বছর বয়সে কিভাবে ব্রেন ওয়াশড হলো এবং জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার কার্যত তাকে করা যাচ্ছে, মানে এটা কিভাবে সম্ভব হচ্ছে? প্রথমেই বলি, মানি ট্র্যাপ অ্যান্ড হানি ট্র্যাপ অ্যান্ড ফলোড বাই ব্ল্যাকমেইলিং, এইটা গোয়েন্দাদের একটা মোক্ষম অস্ত্র। সে আমার মনে হয় রামায়ণ মহাভারতের যুগ থেকেই হয়ে আসছে, ঠিক আছে? তো এইটা নতুন কিছু না। সেনাবাহিনীতে অফিসারদের যেমন নিজস্ব অ্যালার্ট থাকতে হয়, তার সাবঅর্ডিনেটদের উপরও নজর রাখতে হয়, তারা যেন এরকম কোনো ফাঁদে না পড়ে। এইটা হচ্ছে প্রথম কথা। আর এই যে মেয়েটি অর্পিতা সরকার, বাচ্চা মেয়ে, উঠতি বয়স, 4 বছর ধরে ওর সঙ্গে সম্পর্ক, 18 বছর বয়স থেকে হয়তো সম্পর্ক, তো এরা তো ভালনারেবল। আমি কথা যেটা বলছি যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, যেটা রবীন্দ্রনাথ বাবু উল্লেখ করলেন, খুব ভালনারেবল পজিশনে আছে।
কারণ আমি জাস্ট দুটো লাইন অ্যাড করছি। না, আমি আপনার অ্যাড করার সঙ্গে আমি আমার একটা কৌতূহল আপনার কাছ থেকে সেটা ক্লিয়ার হয়ে নিতে চাইছি। আমি বলছি অর্পিতা সরকারকে কি এই জন্য সিলেক্ট করা হয়েছিল বলে মনে হয়, যেহেতু সে ইংলিশে অনার্স গ্র্যাজুয়েট, ফলে কমিউনিকেশনে একটা বাড়তি সুবিধে তার কাছ থেকে এই জঙ্গি গোষ্ঠীরা পেতে পারে? হতে পারে, কারণ তার থেকেও বড় জিনিস ও বোধহয় কম্পিউটারে অপারেট করতে পারে কিনা সেটা তদন্তকারীরা দেখবে, এবং বিভিন্ন যে ডার্ক ওয়েবসাইট এবং অন্যান্য যে ওয়েবসাইটে ওর অ্যাক্সেস করতে পারে কিনা, সেগুলিতে আছে কিনা, সেই সব ক্ষেত্রগুলিকে নিশ্চিত গোয়েন্দারা তদন্ত করছে। সেগুলি তদন্তের স্বার্থে হয়তো এখনো বেরোচ্ছে না। হ্যাঁ, এর আগে জ্যোতি মালহোত্রা ধরা পড়েছিল, সে এখনো জেলের মধ্যে রয়েছে। তো এইসব বাচ্চা বাচ্চা মেয়েরা তারা ভালনারেবল, যাদের মধ্যে লোভ আছে, কিছু করে দেখাবার ইচ্ছা আছে, যেটা তার যোগ্যতা নেই তার থেকে বেশি সে দেখাতে চায়, তারা ভালনারেবল হয়। তো আপনি দেখেছেন যে যন্তর মন্তরে কিছু মেয়ে প্রাইম মিনিস্টারকে কীরকম নোংরা গালাগালি করেছে, এখন আবার কান্নাকাটি করছে। তো এইটা তো আমাদের রিয়ালিটি। এই রিয়ালিটির মধ্যে দেশকে বাঁচাতে হবে। যেটা আমি বারবার বলছি যে এনসিটিসি যদি হয়, আমাদের যে এই যে বিভিন্ন কমিউনিকেশন, কারণ হ্যান্ডেলার কারা? হ্যান্ডেলার হচ্ছে ISI অফিসার, যে পাকিস্তান আর্মির গোয়েন্দা বিভাগের, তারা ওখানে বসে থাকার একটা হ্যান্ডেলার একটা অপারেটরকে ইয়ে করে তার থেকে বেশিও করবে। কর্নেলিয়াস, একটা বিষয় জানতে চাইছি, এই ধরুন অর্পিতা সরকারের মতো যারা রয়েছে তাদের উপর তো তাহলে আগে থেকে মানে এদের নজর থাকতো যে একে আমি যদি টাকার টোপ দিই বা এই হানি ট্র্যাপের মাধ্যমে একে যদি ব্যবহার করি তাহলে রাজি হয়ে যাবে, তাহলে নজরদারিটা বা নজর রাখাটা সেটা আগে থেকেই তো থাকতো। তাহলে না, এই নজরদারিটা তখনই হবে যখন কমিউনিকেশনটা না, এটা যেমন ধরুন STF কমেন্ডেবল জব করেছে গিভেন দ্য সিচুয়েশন, কিন্তু STF-এর কাছে ওই সব যন্ত্রপাতি থাকবে না যেটা একটা মানে কেন্দ্রীয় একটা এজেন্সির কাছে, এনসিটিসির কাছে থাকবে। আপনি দেখুন অফ সিন্দুরে আমাদের IIT কোয়ালিফাইড ছেলেরা এসে ওখানে কাজ করেছে, আমি আর বিস্তারে বলতে পারি না। ওরা পাকিস্তানের ইয়েটা হ্যাক করেছে, আমাদের রক্ষা করেছে, কোনো মিসাইল ভারত ভূমিতে এসে পড়তে পারে। তো এই যে প্রতিভাগুলো, এই প্রতিভাগুলো আমাদের ডিফেন্স ফোর্সে আছে বা অন্যান্য সার্ভিসে আছে, বা এনসিটিসি হলে তারা রিক্রুট করতে পারে, তাদের বাজেট আলাদা এলোকেশন হবে, তাদের যন্ত্রপাতি থাকবে। কারণ আমাদের কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে যে ঠিক সময় ঠিকভাবে ঠিক লোককে ধরা। একদম ঠিক সময় ঠিক লোককে ঠিকভাবে ধরা, যেটা কর্নেল দাস বলছেন। হ্যাঁ হ্যাঁ, শেষ করুন। টেররিজমের একটা জিনিস হচ্ছে ইউ মাস্ট অ্যাক্ট অ্যাজ পার ক্রেডিবল অ্যান্ড অ্যাকশনেবল ইন্টেলিজেন্স। আমি ইন্টেলিজেন্সের জায়গা থেকে আমি একটু সলিলদার কাছে আসতে চাইবো। সলিলদা, মানে এই ধরনের তরুণ প্রজন্মকে টার্গেট করা, নাশকতামূলক কার্যকলাপ ঘটানোর জন্য, তো সেক্ষেত্রে এটা ট্র্যাক করা কিভাবে সম্ভব হবে? কতটা স্ট্রং ইন্টেলের প্রয়োজন? দেখো, এগুলোকে ট্র্যাক করতে গেলে না, তোমাকে দেখো প্রথমে তোমাকে ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। দেখো এই যে শাহজাদ ভাট্টি, মানে এই তরুণ প্রজন্মগুলোকে টার্গেট করা হচ্ছে। এদের তো সহজেই তুমি মুভ করতে পারবে, মানে এদের সহজেই তুমি মনটাকে জয় করতে পারবে, এবং এদের তারপরেই একটু সামান্য কিছু প্রলোভন দিতে হয়। 2000 টাকা বা 5000 টাকা পাঠিয়ে দিল, পাঠিয়ে দেওয়ার পরে তার সঙ্গে একটু কমিউনিকেশনটা স্টার্ট করে দিল, এবং তাকে নানা রকম প্রলোভনের কথা বলতে শুরু করলো। এর তারপরেই মানে সলিলদা, এই তরুণ প্রজন্ম তো জানে যে ধরা পড়লে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হতে পারে বা তাদের কি পরিণতি হতে পারে, তারপরেও তো তারা আসছে। তাদের তো ইম্যাচিওর্ড একটা ব্রেন, তাদের তো অত ম্যাচিওর হয়নি। দেখো 20-21 বছর বয়স থেকে কিন্তু শুরু করেছে। এই যে তোমার এই যে তোমার হামিম মণ্ডল ধরে আজ গত 4 বছর ধরে এই কন্ট্যাক্টে আছে, এবং ISI কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ। ISI এই ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করার জন্য এদের মেইন কাজটা হচ্ছে ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করবে যেভাবে, অ্যাট এনি কস্ট। এবং তার জন্য এটা তো ইন্টার সার্ভিসেস এজেন্সি একটা, এবং পাকিস্তানের একদম মিলিটারি প্রিমিয়ার মিলিটারি এজেন্সি, এবং এদের এই একটাই কাজ হচ্ছে যে করেই হোক জম্মু কাশ্মীরকে, 1 নম্বর হচ্ছে জম্মু কাশ্মীরকে যদি সেপারেট করতে পারে ইন্ডিয়া থেকে, সেটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এমন কোনো বড় ঘটনা এখান থেকে যদি করাতে পারে, তাহলে সেটা সবচাইতে বড় ওদের কাছে সাকসেস। এই হলো একটা ঘটনা। 2 নম্বর ঘটনা হচ্ছে
তুমি যেটা বললে খুব পার্টিনেন্ট কোশ্চেন, যে এরা তাহলে করছে কি করে, এই যে হামিম মণ্ডলের মতো এই সমস্ত ছেলেকে, নতুন নতুন ছেলেকে রিক্রুট করছে এরা নানা রকম অ্যালিওর করছে, নানাভাবে অ্যালিওর করছে, এই অ্যালিওর করে তারপরে এদেরকে যোগাযোগ করছে, এবং তার সঙ্গে সঙ্গে সাইমালটেনিয়াসলি কিন্তু ওই রকমভাবে হানি ট্র্যাপের ব্যবস্থা করছে। অর্পিতা সরকারের সঙ্গে কিছু না হলেও বোধহয় 3 থেকে 4 বছরের রিলেশনশিপ ডেভেলপ করেছে এই হামিম মণ্ডলের, এবং আস্তে আস্তে কিন্তু একে গাইড করছে, হামিম মণ্ডলকে গাইড করছে কিন্তু শাহজাদ ভাট্টি, এবং শাহজাদ ভাট্টি কিন্তু পুরনো পোর খাওয়া, পুলওয়ামা কেসের কিন্তু ওয়ান অফ দ্য কনস্পিরেটর অ্যান্ড পারপিটেটর, সুতরাং ওর সঙ্গে আইএসআইয়ের ডাইরেক্ট লিঙ্ক রয়েছে। এখন এটাকে যদি ক্র্যাক করতে হয় এসটিএফকে করতে হবে, এবং যেহেতু ইউএপিএতে হয়েছে, এনআইএ এবং এনসিটিসি, যেটা কর্নেল সাহেব বললেন, এনসিটিসি এবং এনআইএ এই দুটো এজেন্সির কিন্তু সাহায্য নিতে হবে। একা এসটিএফ এর পক্ষে কতটা সম্ভব হবে এই বিষয়ে কিন্তু আমার একটা বেশ, আমরা দর্শকদের দেখিয়েছি যে এই যে হামিম মণ্ডল, তাকে গ্রেফতার করা হয়েছিল একেবারে বর্ধমানে যে রেনেসা টাউনশিপ রয়েছে তার আবাসনে যে জিম রয়েছে, জিমের ভেতর থেকে। কিন্তু এই ধরুন মাস 3 আগে পর্যন্ত সে যেখানে থাকতো সেটা হচ্ছে হাওড়ার পিলখানা রোড, আর সেইখানে এই হামিমের একটি দোকানের হদিশ পাওয়া গিয়েছে। তবে প্রিন্টিংয়ের আড়ালে ঠিক কি চলতো সেই দোকানে, আর এখান থেকেই কি যাবতীয় জঙ্গি কার্যকলাপ পরিচালনা করতো হামিম? এখন এই সব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছেন এসটিএফ এর তদন্তকারীরা। দেখুন, হাওড়ার পিলখানার এঁদো গলি থেকে বর্ধমানের অভিজাত আবাসনের ঘাঁটি, শেষমেশ সেখান থেকেই এসটিএফ এর জালে। জঙ্গি হামিম মণ্ডল আপাতত হাজতে, তাকে জেরা করে জানার চেষ্টা চলছে কবে থেকে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ, কতদিন ধরে সে মুখ্যমন্ত্রীর গতিবিধি ট্র্যাক করছিল, এর পরের প্ল্যান কি ছিল। বর্ধমানের আগে হামিম মণ্ডল থাকতো হাওড়ার পিলখানায়, সেখান থেকেই কি জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়েছিল সে? সন্দেহ উস্কে দিয়েছে এঁদো গলির মধ্যে হামিমের এই কারখানা। এটা হলো 7 নম্বর আলম মিস্ত্রি লেন। পিলখানার এঁদো গলির মধ্যে এই বিল্ডিংয়ের একতলায় খোঁজ মিলল এই ঘরের, বাইরে থেকে তালা বন্ধ, অথচ ভেতরে জ্বলছে লাইট, ফ্যান। এসটিএফ সূত্রে দাবি এই ঘরটিকে কারখানা হিসেবে ব্যবহার করত জঙ্গি হামিম। ভেতরে চলত পোশাকের বারকোড প্রিন্টিং, স্ক্যানার, লেবেল সলিউশন, ট্যাগ বানানোর কাজ, সেই সঙ্গে স্মার্ট আইডি কার্ডও বানানো হতো এখানে। মহিলা পুরুষ মিলিয়ে বেশ কয়েকজন কাজ করতেন। হামিম মণ্ডলের যে জায়গা আমরা দাঁড়িয়ে আছি 7 নম্বর আলম মিস্ত্রি লেন, হাওড়া পিলখানায়। অভিজিৎকে বলছি দেখানোর জন্য, তালা বন্ধ অবস্থায় রয়েছে এই যে দোকানটি। এই যে বিল্ডিং এর এখানে কেউই কিছু বলতে পারছে না, এবং এখানে 2টো সিসি ক্যামেরা রয়েছে। দেখা যাচ্ছে যে এই যে অফিসটা তালা বন্ধ অবস্থায় রয়েছে। 2 বছর মনে হচ্ছে। 2 বছর কি কাজ হচ্ছে? হ্যাঁ, ট্যাগ কাজ, ট্যাগে প্রিন্টিং হয়। হ্যাঁ, জামা। হ্যাঁ, আচ্ছা, আর এখানে কি 2টো ঘরই ওর নিচে ছিল? হ্যাঁ, 2টো, একটা অফিসে আছে, একটা কারখানা আছে। আমি কি প্রায় আসছে নাকি রোজ আসছে? না না, রেয়ার আসতো এখানে। এইখানে 11,000 টাকা ভাড়া আছে, 2টো ঘর। এর আগে তদন্তে নেমে এসটিএফ এর তদন্তকারীরা জানতে পারেন একটা সময়ে এই পিলখানাতেই থাকতো ধৃত জঙ্গি হামিম মণ্ডল, যে এলাকায় থাকেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী ও হাওড়া উত্তরের বিজেপি বিধায়ক উমেশ রায়। আওয়ার উমেশ রায় অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল। কোনোদিনও আপনারা সন্দেহ করেছেন কিছু যে অন্য কিছু করছে, দেশ বিরোধী কিছু কাজ করছে? बातचीत नहीं है, वो उतना बातचीत किसी से करता नहीं है। बाप बेटा दोनों आता था, अपना अंदर में काम होता था, हम लोग अपना काम करते थे, बस यही सब। বাবা কোথায় থাকেন ওনার? पता ना बाबा कहाँ, बाड़ी कहाँ, हमको था हमको मालूम नहीं। প্রশ্ন উঠছে এই কারখানায় কি শুধু এসব কাজই হতো, নাকি কাজের আড়ালে এখান থেকে জঙ্গি নেটওয়ার্ক অপারেট করতো হামিম? কারখানা থেকে মাত্র 100 মিটার দূরত্বে পিলখানার ফার্স্ট বাইলেনে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এখানে 24 বছর কাটিয়েছে ধৃত জঙ্গি হামিম। এসটিএফ এর হাতে গ্রেপ্তার হয়েছে হামিম মণ্ডল নামে জঙ্গি। এই ঘটনার তদন্তে এসটিএফ জানতে পারে যে পিলখানা ফার্স্ট বাইলেনের এই বাড়িতেই, এই ফ্ল্যাটেই থাকতো হামিম মণ্ডল, তার বাবা মনিরুদ্দিন মণ্ডল, তার মা এবং 2 ভাই এবং বোনকে নিয়ে এই একসঙ্গে এই ফ্ল্যাটেই থাকতেন। এবং যেটা জানা গেছে যে ভোটের ঠিক কিছুটা সময় আগে থেকেই কিন্তু তাকে আর এখানে দেখা যাচ্ছে না। হামিম ওরা কতদিন এখানে আছে? 2002 থেকে। 2002 থেকে। মালিক না ভাড়াতে? ভাড়াটিয়া, টেনেন্সি। প্রোমোটাররা তো এককালীন টাকা কিছু লিয়ে নেয়, কনস্ট্রাকশন চার্জ দিয়ে। তারপরে ওরা 2002 থেকে ওরা ভাড়াটে আছে। তারপর 2008-তে আমাকে প্রোমোটার সারেন্ডার করলো।
ও তো মাসে একবার করে আসতো, ভাড়া দিয়ে চলে যেত। আর এখানে থাকতো না শেষের দিকে? 2.5 মাস থেকে এখানে নেই, 2.5 মাস, 2.5 মাস কন্টিনিউ এখানে থাকতো। কিন্তু 2.5 মাস আগে না, আর দেখা যাচ্ছে না। শুক্রবার হামিম গ্রেফতার হয়েছে বর্ধমান থেকে, কিন্তু সেই খবর দেখার পর থেকে ভয়ে রয়েছেন হাওড়ার পিলখানার এই এলাকার বাসিন্দারাও। এতদিন আশপাশে বাস করছিল এক জঙ্গি, না জানি কি করেছে এখানে বসেই। এইসব ভাবতে গিয়েই এখনো বুক কেঁপে উঠছে তাদের। আবির দত্ত, সুনীত হালদার, এবিপি আনন্দ। স্থানীয়রা বলছেন যে প্রায় 24 বছর এই হামিম মণ্ডল এই পিলখানা রোড এলাকাতে থাকতো। গতকাল আপনারা জানেন যে এসটিএফ এর তরফে যে সাংবাদিক বৈঠক করা হয়েছিল, সেখানে হামিম মণ্ডলের বয়স 24 বছর বলা হয়েছিল, মানে জন্ম থেকে বেড়ে ওঠা সবটাই হামিমের এইখানে হয়েছে। এইবার তো এই বিষয়গুলো সামনে আসার পর বিমলদা, এইটা নিশ্চয়ই তদন্তকারীরা খতিয়ে দেখবেন যে আসলে এইখানে থেকে জঙ্গি নাশকতার সঙ্গে যুক্ত আরও কোনো অ্যাসাইনমেন্ট তার উপর ছিল কিনা, বা এই যে প্রিন্টিংয়ের দোকান তার আড়ালে কি কাজ চলতো। না, অবশ্যই খতিয়ে দেখবেন। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো, কোনো গণতান্ত্রিক দেশে কোনো সরকার তারা কিন্তু অপ্রয়োজনে তার নাগরিকদের ওপর মানে নজরদারি চালায় না, এটা হয় না কখনো। নাগরিকদের একটা স্বাধীনতা আছে, কথায় কথায় তার ফোন ট্যাপ করা হবে, এগুলো হয় না, আমাদের দেশেও সম্ভব নয়, আমেরিকা বা ইউরোপে তো সম্ভব নয়। কিন্তু যখনই সরকারের কানে কোনো খবর আসে, সরকারের বিভিন্ন এজেন্সির কানে, যে কিছু আনওয়ান্টেড ঘটনা ঘটছে, তখনই তারা নজর দিতে শুরু করে। এই যে গ্যাংটাকে ধরা হয়েছে, এইভাবেই ধরা হয়েছে, এবং এর জন্যই যত দিন যাচ্ছে পুলিশ ফোর্সকে আরও বেশি মডার্নাইজ করা হচ্ছে, তাদের হাতে উন্নত ইকুইপমেন্ট দেওয়া হচ্ছে যাতে তারা ধরে নিতে পারে। এই যে মেয়েটিকে আলোচনা হচ্ছে এখানে, কি করে ট্যাপ করলো, আমিও অধ্যাপনা করেছি দীর্ঘদিন, সুমনও অধ্যাপক। একটা জিনিস মনে রাখতে হবে যে আগেকার দিনে আমরা যখন ছাত্র ছিলাম সেই তুলনায় এখনকার ছাত্রছাত্রীদের পরিস্থিতি অনেক বদলে গেছে। আমরা ইন্টারনেট কাকে বলে জানতাম না, মোবাইল কাকে বলে জানতাম না, চাকরি করে মোবাইল কিনেছি। এখনকার ছেলেমেয়েরা তারা কলেজ যাচ্ছে, বাবা মা মোবাইল দিচ্ছে, তার মাধ্যমে তারা ইন্টারনেটের জগতে ঢুকে যাচ্ছে। এই যে মেয়েটির বাপের বাড়ি, মানে তার বাড়ির ছবিটা দেখালে, একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার, তার হাতে যদি কিছু টাকা চলে আসে তাহলে সেই কাজ করতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন, মেয়েটির ছবি দেখাচ্ছে ঝড়ের বেগে রয়্যাল এনফিল্ড চালাচ্ছে, বাড়ির লোকজন জানে না, জিজ্ঞেস করতে পারেনি যে তুমি এনফিল্ডটা পেলে কোত্থেকে? তাই বাড়ির লোকদেরও ধরার দরকার, যে জিজ্ঞেস করার দরকার যে এনফিল্ড তুমি পেলে কোত্থেকে, তারা কেন তখন জিজ্ঞেস করেনি? আমার ছেলে কাল যদি একটা বড় মার্সিডিজ গাড়ি কিনে ফেলে, আমি জিজ্ঞেস করবো না ভাই তুমি টাকাটা পেলে কোত্থেকে? আমি সেটা বলতেই পারি। ফলে বাবা মারও এখানে নজরদারির দরকার। আমি যে কথাটা বলতে চাইছি যে কেন আমি বারবার গভর্নমেন্ট এবং তার পুলিশ এজেন্সিকে শক্তিশালী করার কথা বলছি। সুমন এর আগে আমার প্রশ্নের উত্তরে যেটা বলো, আসল জিনিসটা কিন্তু এড়িয়ে গেল। আমি প্রশ্ন করছি 2014 সালের 2রা অক্টোবরে যে ঘটনা ঘটেছিল, তারপরে মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা বলেছিলেন কি বলেননি যে এটা করেছে এই কথাটার পরে গোটা পাকিস্তানে উল্লাসের বন্যা বয়ে গেছিল, বিভিন্ন কাগজে ফলাও করে বেরিয়েছিল যে এই যে দেখো, ভারত থেকে সবাই খালি আইএসআইকে দোষ দেয়, ওদের এক রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে আরেকটি রাজ্যে গিয়ে বিস্ফোরণ ঘটাচ্ছে, আমাদের মানসম্মান নষ্ট হয়েছে কি হয়নি? তারপরেও উনি তার জন্য ক্ষমাও চাননি, কিন্তু আমি মনে করি তারপরে ওনাকে অ্যারেস্ট করা উচিত ছিল, কারণ দেশদ্রোহী কাজ উনি করেছেন। তারপরেও যখন খাগড়াগড়ের ঘটনা নিয়ে আরও ইনভেস্টিগেশন চলল, কেন্দ্র কিন্তু যথেষ্ট সাহায্য করেছে এবং তারপর সেখানকার লোককে গ্রেপ্তার করা, সেখানকার অনেককে গ্রেপ্তার করা হয়েছে। ফলে একদম, ফলে কেন্দ্র কিন্তু হেল্প করেনি তা নয়, সবচেয়ে বড় কথা কেন্দ্র হেল্প করেনি যেটা সুমন বলছে উল্টো, সেটা হচ্ছে হ্যাঁ এই যে ওসমান হাদি এইসব নানা রকম নামগুলো তখন উঠে এসেছিল, কেন্দ্র হেল্প করেছে, রাজ্য সরকার হেল্পটা চায়নি। কেন চায়নি সেটাই তো আসল লাখ টাকার প্রশ্ন। লাখ টাকার প্রশ্ন হচ্ছে কোথাও এই তৃণমূল কংগ্রেস ভেবে নিয়েছে যে যদি এই সমস্ত টেরোরিস্ট গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় তাহলে তার ভোট ব্যাংকটা চলে যাবে। তা সেখানে যদি তারা দেখায় যে তারা দিল্লির বিরোধী, বিজেপি সরকারের বিরোধী, তাহলে এক শ্রেণীর মানুষের তারা এখানে সমর্থন পাবে। এবং এটা তো এটা স্পষ্ট যে বাংলাদেশ থেকে ইনফিল্ট্রেট করে যারা এসেছে তাদের অনেকে এখানে নানা রকম সুযোগ সুবিধা পেয়েছে। কেউ ওখানে জাস্ট দুটো লাইন বলবো, ওখানে পঞ্চায়েতের মেম্বার হয়ে বসে আছে, সেই মামলা একেবারে কোর্টে গেছে। বারাসতে এক তৃণমূলের নেত্রী বলেছেন যে যারা যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা যদি ভোটার হতে চান অমুক ভাইয়ের সঙ্গে কথা বলুন। এটা এবং বিভিন্ন পঞ্চায়েত বা পুরসভা থেকে তাদের ফেক বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে সাংঘাতিক টেররিস্ট নেটওয়ার্ক তারা পশ্চিমবঙ্গে চালিয়ে গেছে, তার একটা বড় কারণ
প্রথমে সিপিএম এর ব্যর্থতা, সিপিএম এই কাণ্ড করেছে, তৃণমূল কংগ্রেস 5 গুণ বেশি করেছে, ফলে আমাদের রাজ্যকে তারা একটা ভালনারেবল জায়গায় নিয়ে গেছে। আমি এ কথাটাই বলতে চাইছি, এই জন্যই আমি তৃণমূলের দিকে আঙুল তুলি বারবার। বেশ, সুমনদা বলছি যে পাঠানকোট থেকে শুরু করে পুলওয়ামা থেকে দিল্লি পর্যন্ত কোথাও তৃণমূল নেই। আমি এই তৃণমূল ভীতিটা এখনো বিজেপির কাটেনি। 2026 সালের 4 মে রেজাল্ট বেরিয়ে গেছে, নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এখন তৃণমূল ভীতিটা এখনো বিজেপির কাটেনি। আমি বলছি যে নিশ্চয়ই বিমলদার স্মরণে আছে যে 2014-এ ক্ষমতায় আসার পরে তার প্রথম যে বিহার নির্বাচন, সেই বিহার নির্বাচনের প্রাক্কালে আমাদের বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভার একবারে 2 নম্বর গুরুত্বপূর্ণ একজন মেম্বার, তিনি কি কথা বলেছিলেন? তিনি বলেছিলেন যে বিহারে যদি বিরোধী শক্তি যেতে তাহলে পাকিস্তানে ইসলামাবাদে নাকি মানে তাতে বোম ফাটবে, মানে সেখানে উৎসব হবে। আমি বলছি এই ধরনের কথাবার্তা ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গা থেকে এসেছে। আসলে কথা হচ্ছে ওইটা যখন বলেন আরেকটা অংশ বলা উচিত যে একটা কমিউনিটি একজোট হলে 1 মিনিটে 12টা বাজিয়ে দিতে পারে। আমি তো পাশাপাশি বলছি, পাশাপাশি এটাও বলুন 13টা যদি না বাজাতে চান তাহলে কি করতে হবে? যদি সেটা সমালোচনা করেন তাহলে এই কথাটাও আপনাকে বলতে হবে। ধরুন এই যে কিছুদিন আগে মানে বিধানসভায় দাঁড়িয়ে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি কি কথাটা বললেন যে এমন শাস্তি দেব 3 পুরুষ মনে রাখবে। আমি 3 পুরুষটা বাদ দিলে পারতেন তো। আমি বলছি যে এরকম বহু জঙ্গি ধরা পড়েছে যাদের সঙ্গে পরিবারের অন্যান্যদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, পরিবারের আড়ালে একেবারে নিভৃতে এই যোগাযোগগুলো গড়ে উঠেছে, একাধিক নিদর্শন আছে। আমি বলছি এই যে 3 পুরুষের কথাটা ওখানে দাঁড়িয়ে বলছেন, এবং যেহেতু ওই গোটা প্রক্রিয়ার মধ্যে এক ধরনের সংখ্যালঘু বিদ্বেষ ধারাবাহিকভাবে বিজেপির মধ্যে আছে, ফলে সেক্ষেত্রে কি বার্তাটা সাধারণ সংখ্যালঘুদের মধ্যে যাচ্ছে? আপনি বলুন, এই যে তরুণ প্রজন্মের কথা আপনারা বলছেন, তরুণ প্রজন্ম কেন ভালনারেবল হবে না? এই যে আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ে তাদের সাম্প্রতিক যে সমীক্ষা প্রকাশিত হয়েছে তাতে বলছে যে 25 বছর বয়সী পর্যন্ত গ্র্যাজুয়েট তাদের মধ্যে 40% এই মুহূর্তে তারা হচ্ছে আনএমপ্লয়েড। অর্থাৎ এই এমপ্লয়মেন্টের কোনো ব্যবস্থা আমরা করতে পারিনি। আপনি ভাবুন, আপনি যদি কনফিডেন্স বিল্ড আপ না করতে পারেন, আজকে ধরুন দিল্লির যন্তর মন্তরে এত সমালোচনা করলেন বিমলদা, আপনি এই কথাটা তো বললেন না যে নিটের মতো 152টা প্রশ্ন ফাঁসের ঘটনা গত মানে বিজেপির আমলে ধারাবাহিকভাবে ঘটেছে। সেই 152টা প্রশ্ন ফাঁসের পর নিটের নিয়ে যে ধরনের জনতা পার্টির যে আন্দোলন, সেই আন্দোলনে তরুণ প্রজন্মের অংশগ্রহণ, আপনি তার নেগেটিভ দিকটা কেন তুলে ধরলেন? কেন এই কথাটা বললেন না যে সেই আন্দোলন দমন করতে গিয়ে পেলেট গান ব্যবহার করেছে বিজেপির পুলিশ, তারা সেখানে মানে পেলেট লাগানোর লাঠি ব্যবহার করেছে। সুপ্রিম কোর্টের বিচারপতি, মাননীয় বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া কদিন আগে বলেছেন যে বিরুদ্ধ মত প্রকাশের যে জায়গাটা সেটা ক্রমশ ভারতবর্ষে সংকুচিত হচ্ছে। আর ধরুন আপনি গতকালের যান, গতকাল রবীন্দ্র সদনে তসলিমা নাসরিনের বক্তব্যটা শুনুন। সেখানে তসলিমা নাসরিন কি বলেছে? মত প্রকাশের অধিকারের কথা, ব্যক্তি স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার, এইটাকে যদি আমি গুরুত্ব দিই তাহলে আমরা কখনোই বলতে পারি না যে সরকারের বিরুদ্ধে সবসময় বলার জায়গা থাকে। তাহলে সরকারের বিরুদ্ধে যেই বলবো আমি সঙ্গে সঙ্গে ন্যাশনাল হয়ে যাব, আমি সঙ্গে সঙ্গে পাকিস্তানি হয়ে যাব, এটা কিন্তু আজকের গণতন্ত্র বলে না। আমি বলছি তসলিমা নাসরিন গতকাল কি বলেছিলেন সেটা উল্লেখ করলেন। আমি আবার বলছি যে সিলেক্টিভ বক্তব্য, আজকে কি বলেছেন সেটা উল্লেখ করলেন না, যেখানে বলেছেন যে বহু মাদ্রাসাতেই কিন্তু জেহাদি শক্তি তৈরি হয়। ঠিক কিছুক্ষণ আগে বুদ্ধদেব ভট্টাচার্যের কথা স্মরণ করিয়ে দিচ্ছিলেন বিমল দা যে 2002 সালে এই সীমান্তবর্তী অনুমোদনহীন খারিজি মাদ্রাসাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন। আমি তারপরে বলছি গত 15 বছরে এই সমস্ত জায়গাগুলোর ক্ষেত্রে এমনকি তদন্তে পর্যন্ত উঠে এসেছে একাধিক খারিজি মাদ্রাসাগুলোতে কিভাবে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়। গত 15 বছরে তৃণমূল সরকারের আমলে সেগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, আজকে সঙ্গত কারণে এই প্রশ্নগুলো বারে বারে উঠে আসবে। কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে রাখতে চাইবো যে এখন আজকে যে ঘটনাগুলো ঘটেছে, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে জঙ্গি, তারা কমিউনিকেশনটা অত্যন্ত আধুনিক, অত্যাধুনিক সমাজ মাধ্যমকে ব্যবহার করে করতো। তার মধ্যে এলিমেন্ট এক্স রয়েছে। এই যে এলিমেন্ট এক্স অ্যাপ, সেটা এনক্রিপ্টেড অ্যাপ। কিভাবে এনক্রিপশনের মাধ্যমে যোগাযোগটা হতো এবং কেন সেটাকে গভীরে যাওয়াটা তদন্তকারীদের পক্ষে কষ্টকর, দেখুন। এনক্রিপ্টেড অ্যাপ, নেক্সট জেনারেশন সিকিউরড মেসেঞ্জার, এলিমেন্ট এক্স, ভিপিএন, ডার্ক ওয়েব, স্পেশাল কোড, একেবারে চূড়ান্ত গোপনীয়তা, যাতে ঘুণাক্ষরেও কেউ কিছু টের না পায়।
এসটিএফ সূত্রে দাবি, পাকিস্তানে বসে থাকা হ্যান্ডলার এবং জঙ্গি গোষ্ঠীর মাথাদের সঙ্গে কথা বলতে এসবেরই সাহায্য নিয়েছিল বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম মণ্ডল। ধৃতদের থেকে বাজেয়াপ্ত ডিজিটাল এভিডেন্স খতিয়ে দেখে এমনটাই জানা গেছে। ধৃত জঙ্গি হামিম মণ্ডল এবং তার বান্ধবী অর্পিতা সরকার যে পাকিস্তানের ভাট্টি জঙ্গি গোষ্ঠীর সদস্য, সেটা এক প্রকার নিশ্চিত তদন্তকারীরা। তারা জানতে পেরেছেন সম্প্রতি পাক হ্যান্ডলারদের তরফে হামিমের বান্ধবী অর্পিতা সরকারকে একটি নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করতে বলা হয়েছিল। এক্ষেত্রে উঠে আসছে এলিমেন্ট এক্স এর মতো অ্যাপের নাম। এনক্রিপশন হচ্ছে আমি যে কথা বলছি আরেকজনের সঙ্গে, সেইটা মাঝখানে কেউ ইন্টারসেপ্ট করতে পারবে না। কোনো গভর্নমেন্ট এজেন্সি হোক বা ল এনফোর্সমেন্ট হোক, আমার যে চ্যাট বা আমার ছবি সেইগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার কাছেও থাকতে পারে, কিন্তু যদি এনক্রিপ্টেড অবস্থায় থাকে তাহলে সেটা তারাও কিন্তু সেটার মানে বার করতে পারে না। 2023 সালে নিরাপত্তার স্বার্থে বেশ কিছু অ্যাপ ব্যান করে দেয় ভারত সরকার। তার মধ্যে অন্যতম ছিল এই এলিমেন্ট এক্স। এই অ্যাপে নজরদারি করা কার্যত খুবই কঠিন। প্রত্যেক ইউজারের নিজস্ব ইউনিক আইডি থাকে এই অ্যাপে। এলিমেন্ট এক্সের হাই পারফরমেন্স নেক্সট জেনারেশন সিকিউর মেসেঞ্জার এতটাই হাইলি এনক্রিপ্ট পাওয়ারফুল, যেটাকে ভাঙা খুব কঠিন হয়ে যায়। অনেক ক্ষেত্রে ইন্ডিয়াতে এদের কোনো নোডাল নেই, এরা ইন্ডিয়ান লকে মেনে চলে না। যখন ইনভেস্টিগেশন পারপাসে দরকার পড়বে, আইপি থেকে আরম্ভ করে কোনো রকম ডেটা চাইলে এদেরকে ট্রেস আউট করা যাবে না। এই কারণগুলোর জন্য টেরোরিস্টরা বা এই ধরনের মানুষরা এই ধরনের জিনিসগুলোকে ব্যবহার করে। তদন্তে সামনে এসেছে সিক্রেট কোড 333 প্রসঙ্গ। পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার শাহজাদ ভাট্টি অতীতে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিল। একসময় সে এই 333 কোড ব্যবহার করত। আর এসটিএফ সূত্রে দাবি, এলিমেন্ট এক্স অ্যাপে হামিম মণ্ডলের আইডি ছিল আননোন গানম্যান 333:matrix.org। ফলে ধৃত হামিম এবং তার বান্ধবী যে শাহজাদ ভাট্টি গ্যাংয়ের সক্রিয় সদস্য, তা নিয়ে এক প্রকার নিশ্চিত তদন্তকারীরা। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি, অসম সহ বিভিন্ন জায়গা থেকেই ভাট্টি গ্যাংয়ের সদস্যরা এর আগে গ্রেপ্তার হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গিয়েছে এবং বর্তমানে হামিমকে জিজ্ঞাসাবাদ করে এবং তার বিভিন্ন ডিজিটাল এভিডেন্স যেগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো খতিয়ে দেখে যেটা জানা যাচ্ছে, এই ভাট্টি গ্যাং বিশেষ 333 কোড ব্যবহার করে। গোয়েন্দাদের বক্তব্য, হামিম মণ্ডল ও তার বান্ধবী অর্পিতার গ্রেপ্তারির পর একটা বিষয় পরিষ্কার, জঙ্গি নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে ভারতে জঙ্গিরা এখনও সক্রিয়। কোথায় কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে তারা, কিভাবে কাজ করছে, সেই চক্রের পর্দাফাঁস করতেই এখন তৎপর গোয়েন্দারা। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।